বলেই তাকে সামনে তাকাতে ইশারা করে। তনয়ের কথা শুনে তানহা মুচকি হেসে সামনে তাকায় আর ভাবে মন থেকে কিছু চাইলে সৃষ্টিকর্তা কখনোই নিরাশ করেন না, বরং যা চাওয়া হয় তার চেয়েও বহু গুণ বেশি দেন। সে তো চেয়েছিল তনয়ের কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে, কিন্তু এখন সে ওর প্রশস্ত দুই বাহুতে আবদ্ধ হয়ে সূর্যাস্ত দেখছে। সে তো কখনো ভাবেওনি তনয়কে এভাবে জড়িয়ে ধরবে কখনো, এই হাতের মধ্যে যে সে সবচেয়ে নিরাপদ। তানহার সামনে তাকিয়ে ভাবছে সে যা চেয়েছিল তার চেয়ে বেশি সুখের মুহূর্ত এখন সে পেয়েছে। এটাই বা মন্দ কি সে? পরন্ত সন্ধ্যায় ডুবন্ত সূর্যের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছে দুটি হৃদয়। সূর্যমামা অস্ত যেতে যেতে দুটি হৃদয়ের ভালোবাসার সূচনা করে দিয়ে গেল। একজন খুশি আর ভালোবাসার মানুষকে কাছে পেয়ে, আর একজন খুশি তার বন্ধুকে খুশি দেখে। একজন জানে নিজের অনুভূতিগুলো কিন্তু প্রকাশ করতে পারে না, আর একজন অনেক সময় নিজের অজান্তে অনুভূতিগুলো প্রকাশ করে ঠিকই, কিন্তু বুঝতে পারে না। প্রকৃতিও চায় দুটি হৃদয় ভালোবাসার স্রোতে ভেসে যাক, কিন্তু তা কি কখনো হবে? এদিকে মিশা শুনেছে যে তনয় কক্সবাজারে গিয়েছে। তখন ও ঠিক করেছে কালকে ও কক্সবাজারে আসবে তনয় আর তানহার উপর নজর রাখার জন্য। দেখা যাক সে আদৌ কি কিছু করতে পারবে কিনা। পরের দিন কক্সবাজার পৌঁছে গেছে মিশা। এখন তার কাজ হচ্ছে তানহা আর তনয়কে খোঁজা, কিন্তু এখানে ওদের কিভাবে খুঁজবে তা ভাবছে সে। তারপর ঠিক করলো বিকেলে সমুদ্রের কিনারে তো সবাই আসে, ওরা অবশ্যই আসবে। তখন খুঁজে পেলেই ও দেখা করবে তনয়ের সাথে। এখন সন্ধ্যা নামার অপেক্ষা করছে সে। এদিকে কামিজ পরে তানহার রেডি হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে তনয়ের জন্য। সে কখন থেকে রেডি হয়ে বসে আছে, তানহা মেয়ে হয়ে রেডি হয়ে বসে আছে আর তনয় এত টাইম লাগাচ্ছে। শেষে তানহা বিরক্ত হয়ে রুমে যেতেই হা হয়ে গেল সে। নেভি ব্লু রঙের একটি পাতলা শার্ট পরেছে তনয়, যার ভিতর দিয়ে ওর জিম করা বডি খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তান্না ভাবলো তনয়কে দেখে ওরে যদি এই অবস্থা হয়, বিচের মেয়েগুলোর কি হবে? ওরা তো নিশ্চয়ই ক্রাশ খাবে ওর তনয়ের উপর। এসব ভেবে খুব কষ্ট হচ্ছে ওর। তান্নাকে ভাবতে দেখে ওর সামনে তুড়ি মেরে তনয় বলে, এই যে ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন আপনি? কোথাও না। ও আচ্ছা, আমি তো ভাবলাম ক্রাশ খেলে আমার উপর। তানহার খুব বলতে ইচ্ছে করলো যে, হ্যাঁ, খেয়েছি। আমি ক্রাশ। আর আমি চাই না বিচের অন্য কেউ আপনার উপরে ক্রাশ খাক। কিন্তু সে কথা তনয়কে বলতে পারবে না। তেমন কিছুই না, চলুন। বলেই তানহা রুমের দরজা খুলে বের হলো, আর তনয় ওর পেছনে চলল বিচের উদ্দেশ্যে। মিশা এদিকে অনেকক্ষণ লুকিয়ে লুকিয়ে খুঁজছে তনয় আর তানহাকে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না তাদের। অপরদিকে তানহা আর তনয় ঘুরছে বিচে। বেশি মানুষের ভিড় ছিল দেখে তানহার হাত ধরে রেখেছে তনয় আজ। তানহা তাই খুব খুশি মনে মনে। ওরা বিচে আসতেই কিছু মেয়ে হাঁ করে তাকিয়েছিল তনয়ের দিকে, তাই ওর মেজাজ ভীষণ খারাপ হয়েছিল। এখন ওর হাত ধরে আছে দেখে মেয়েগুলো আর তাকাবে না ভেবে মনে মনে হাসছে তানহা। এই যে পার্ট টাইম পাগল, এদিকে তাকাও। কি বললেন আপনি আমায়? মানুষ যেরকম পার্ট টাইম জব করে, তুমি এরকম পার্ট টাইম পাগল হয়ে যাও, তাই বললাম আর কি। তানহা কিছু বলবে তার আগেই তনয় তানহাকে ফোন দিয়ে হাতের ইশারায় সামনে দেখিয়ে বলে, এই দেখো, ওখানে অনেক সুন্দর স্পট, সবাই ছবি তুলছে, আমাকে একটা ছবি তুলে দাও তো। তানহা ভাবলো কোথায় ওর ছবি তুলে দেবে, উল্টো ওর থেকে তুলে নিতে চাইছে এই ছেলে। কি কপাল ওর! কি হলো, চলো। বলেই তানহাকে টেনে ওখানে নিয়ে যায় তনয়। মিশা অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে চলে যাচ্ছিল, এমন সময় দেখে তনয় তানহার হাত ধরে সমুদ্রের দিকে যাচ্ছে। আজকে তনয়কে দেখে মিশাও ক্রাশ খায়। তারপর দেখে তনয় ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। ওহ, আমার তো অনায় বেবি বিগ পোজ। দাঁড়াও, আমিও তুলছি তোমার পিক। তাই বলে মিশাও ফোন বের করলো তনয়ের ছবি তোলার জন্য। এদিকে তানহা ফোন অন করতেই ফ্রন্ট ক্যামেরায় আসে শুরুতে, তাই সেই ক্যামেরা চেঞ্জ করবে তার আগে ক্যামেরায় দেখে তার থেকে বেশ কিছু দূরে পেছনে মিশার মতো কাউকে দেখা যাচ্ছে। তানহা জুম করে দেখে ওটা আসলেই মিশা, আর সে ফোন বের করে কিসের যেন ছবি তুলল। তানহার মেজাজ সেই খারাপ হয়ে গেল। একে তো ওর জ্বালায় এখানে এসেছিল তনুর সাথে একা সময় কাটাবে বলে, আর এই বজ্জাত মেয়ে এখানেও চলে এসেছে ভাবা যায়। তানহা খেয়াল করে দেখে তনয় সেদিকে দাঁড়িয়ে আছে, মিশা ওইদিকেই ছবি তুলছে। এটা দেখে সে ভাবল, আমার তো নয় ছবি তুলছে। এমনি তো ভীষণ খারাপ।
বলেই তানহা ভাবতে লাগলো কি করা যায়। তনয়ের দিকে তাকিয়ে দেখলো সে সমুদ্রের দিকে মুখ করে তাকিয়ে আছে, আর ওর আশেপাশে একটা লোক পোজ দিচ্ছে যার বউ তার সাথে ঝগড়া করছে একটু পরপর। ওটা দেখে তানহার মাথায় একটা বুদ্ধি আসলো। সে তনয়ের কয়েকটা ছবি তুলে ওর কাছে গিয়ে ফোন দিল ছবি কেমন এসেছে দেখার জন্য, আর ওই মহিলার কাছে গিয়ে বলল, ভাবি কোনো সমস্যা? তখন থেকে দেখছি খালি ঝগড়া করছেন আপনারা। আর বললেন না ভাবি, এই লোকের সাথে আসার এক জ্বালা। কই আমার সাথে ছবি তুলবে তা না, নিজের ছবি বাদ দিয়ে আমার ওকে ছবি তুলে দেওয়া লাগবে আগে। ঢং যত সব। তানহা বুঝলো লোহা গরম আছে, এখনই হাতুড়ি মারা লাগবে, তাই ফিসফিসিয়ে বলল, আচ্ছা ভাবি দেখেন তো পিছনের ওই মেয়েটাকে চেনেন কিনা? কই না তো, ওই ধলা মাইয়াটা আবার কে? আগে তো দেখিনি। কি বললেন ভাবি? আমি তো ভাবলাম আপনাদের পরিচিত। তখন থেকে দেখছি মেয়েটা ভাইয়ার ছবি তুলে যাচ্ছে, তাই মনে করলাম যে আপনি চেনেন। তানহার কথা শুনে মহিলাটি চোখ বড় বড় করে মিশার দিকে তাকালো, আর দেখলো মিশা ওইদিকেই ছবি তুলছে। তনয় আর লোকটা অনেকটা কাছাকাছি থাকায় মহিলা তানহার কথা বিশ্বাস করলো, আর মনে করলো মিশা তার স্বামীর ছবি তুলছে, তাই তানহাকে বলল, ঠিকই বলছেন তো আপনি ভাবি, এই জন্যই মনে হয় আমার স্বামীও ওখান থেকে সরছে না। ওরে তারাও, আজকে খবর দিচ্ছি তোমার। বলেই মহিলা তার স্বামীর দিকে এগিয়ে যেতে নিলে তানহা বলে, ভাবি দোষটা কিন্তু ওই মেয়েটারই। বিবাহিত জানার পরেও যে মানুষের পিছু ছাড়ছে না, ওই রকম মেয়ের মাঝে ভেজালি আছে। তাই ওই মেয়েকে শায়েস্তা করুন আগে। তানহার কথা শুনে মহিলাটি খুব খুশি হলো এবং তার যুক্তি বুঝতে পারল, তাই বলল, থ্যাংক ইউ ভাবি, আমার হেল্প করবেন আপনি। এখন দেখেন ওই মেয়েকে আমি কিভাবে শায়েস্তা করি। তাই বলে মিশার দিকে এগিয়ে গেল ওই মহিলা। তনয় তানহার কাছে এসে বলল, কি ছবি তুলেছে এগুলো? কয়েকটা ছাড়া বাকিগুলো ভালো আসেনি তেমন। আরে আপনাকে তো বলছিলামই যে ওইদিকে ছবি ভালো উঠছে না, অন্যদিকে যাই চলুন, কাজ হয়ে গিয়েছে। কি কাজ? কিছুই না, চলুন তো। বলেই তনয়ের হাত ধরে ওকে টেনে নিয়ে যাচ্ছে তানহা। আর তনয় ভাবার চেষ্টা করছে ওর মাথায় চলছেটা কি। এদিকে মিশা ফোনে দেখছিল তনয়ের ছবি কেমন এসেছে, কিন্তু দূর থেকে তোলার জন্য বোঝা যাচ্ছে না ভালোভাবে। কাঁধে টোকা মারতেই সামনে তাকিয়ে দেখে এক মহিলা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। মিশা ভ্রুকুসকে চলে যেতে নিলেই মহিলাটি ওর হাত ধরে বলে, কই যাস? আমার স্বামীর ছবি তুলে এখন কই পালাচ্ছিস? হোয়াট ননসেন্স! আমি আপনাকে চিনিই না, আর আপনার স্বামীর ছবি তুলবো আমি? মিথ্যা কথা বলে লাভ নেই, আমি দেখেছি তুই আমার স্বামীর ছবি তুলেছিলি, আর এখন ধরা খেয়ে মিছা কথা কস? আর ইউ ম্যাড? আমাকে এসব বলছেন? পাগল কোথাকার! ব্যাস, মহিলাটি এবার রেগে মিশার চুল টানা শুরু করলো। মিশা তো চিল্লাচ্ছে আর মহিলাটিকে ছাড়তে বলছে। এদিকে তানহা পিছনে উকি মেরে দেখে মিশা মহিলার হাতে জব্দ হচ্ছে। তখন ওই আর হাসি আটকে রাখতে পারে না। ঠিক হয়েছে, আরো তুলো অন্যের স্বামীর ছবি। এদিকে তনয় ওকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, কিন্তু সে কিছুই বলতে পারছে না, শুধু হেসেই যাচ্ছে। আর তনয় মনে মনে ভাবছে, এই কোন পাগলে পাল্লায় পড়লাম আল্লাহ। তনয় অনেকবার জিজ্ঞেস করেও তানহার থেকে কিছু শুনতে না পেরে আর মাথা ঘামালো না। তারা বীজ ঘুরতে ব্যস্ত হয়ে পড়ল। তানহা একপাশে তাকিয়ে দেখলো একটা কাপল খাবার শেয়ার করে খাচ্ছে। ছেলেটা মেয়েটাকে খাইয়ে দিয়েছে, আর যদি মিশা না থাকতো হয়তো তনয় ওকে এভাবেই খাইয়ে দিত ভাবছিল সে। তনয় তানহাকে বলে, তানহা, তুমি ডাবের পানি খাবে? না লাগবে না। তাহলে অন্য কিছু খাবে? বললাম তো না। তনয় আর কিছু বলে না। তানহার কোনো দিকে খেয়াল নেই, সে মাথা নিচু করে হাঁটছিল। হঠাৎ করে থুতনিতে কারো হাতের ছোঁয়া পেয়ে সে চমকে উঠে সামনে তাকায়, আর কিছু বোঝার আগেই তনয় ওর মুখে কিছু ঢুকিয়ে দেয়। তানহা একটু কিছু পর বুঝতে পারে একটা চিংড়ি ফ্রাই। তানহা কিছু বলার আগেই তনয় বলে, খাইতে মন চাচ্ছিল তো বলো না কেন? আপনি দেখছিলেন আমি ওদের দেখছিলাম। তুমি যেভাবে হা করে দেখছিলে, শুধু আমি না, এখানকার সবারই দেখার কথা। মেয়েটার পেট খারাপ হতো আরেকটু দেখলে। তানহা বেশ লজ্জা পায় শুনে যে তনয় ভেবেছে ও খাবারের জন্য ওইভাবে চেয়েছিল মেয়েটার দিকে, কিন্তু ও তো খাবারের জন্য তাকায়নি। সে চেয়েছিল তনয় ওকে তুলে খাওয়াবে, আর সে ওটাই করল। চিংড়িতে তানহার অ্যালার্জি, কিন্তু তনয় প্রথমবার ওকে কিছু তুলে খাইয়েছে, এটা কিছুতেই ফেলবে না সে, তাই খেয়ে নিল ওটা। এদিকে মিশা ওই মহিলার থেকে অনেক কষ্টে নিজেকে ছাড়িয়েছে। তারপর ভাবলো তনয়কে দূর থেকে দেখে সে ফেঁসে গিয়েছে,
তাই এখন কাছ থেকে সারপ্রাইজ দেবে। আর তাই আবার তনয়কে খোঁজা শুরু করলো সে। এত ভিড়ের মধ্যে না জানি কোথায় আছে, ওকে দিয়ে দেখার চেষ্টা করছে মিশা। তনয়ের ফোনে কল আসায় সে তানহার হাত ছেড়ে কথা বলছিল, আর তানহা একপাশে একটা বাচ্চা মালা বিক্রি করছে, সেখানে গিয়ে মালা দেখছে। এদিকে মিশা তাকিয়ে দেখে তনয় একা দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ও ভাবলো এটাই সুযোগ তনয়কে সারপ্রাইজ দেওয়ার, তাই সে ভাবলো তনয়কে এখানে ডাকবে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর পাশে তাকিয়ে দেখে একটা বাচ্চা ছেলে ফুল বিক্রি করছে। মিশা ওখান থেকে একটা গোলাপ ফুল নিয়ে নিল আর বাচ্চাটিকে বলল, ওখানে একটা ভাইয়া ফোনে কথা বলছেন, ওকে গিয়ে বলো ওকে একটা আপু ডাকছে, ঠিক আছে? বাচ্চাটাও মাথা নাড়িয়ে ওইদিকে চলে গেল। এদিকে তানহা মালা দেখার সময় একটা ছেলে এসে বলে, হাই, আপনি কি একা? আমি কি আপনাকে চিনি? ছেলেটা কিছু উত্তর দেবে তার আগেই সে তানহার পেছনে তাকিয়ে ঢোক গিলে চলে যায়। তানহা কিছু বুঝতে পারল না কি হলো ছেলেটার। হঠাৎ করে যে হুট করে আসলো আবার হুট করে চলে গেল। তারপর পেছনে তাকিয়ে দেখে তনয় এক হাত দিয়ে কানে ফোন ধরে রেখে এক হাত পকেটে রেখে ওর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। তানহা এবার বুঝলো তনয়কে দেখে ছেলেটা চলে গিয়েছে ওখান থেকে। তানহা তনয়কে কিছু বলবে তার আগেই তনয় ওর হাত চেপে ধরে হাঁটা শুরু করলো। তখনও সে ফোনে অফিসের কথা বলে যাচ্ছে, কিন্তু তানহার হাত ছাড়ছে না এখন আর। তানহা মনে মনে হাসলো তনয়ের কাজ দেখে। তনয় ফোনে কথা বলতে বলতে যখন দেখছিল তানহার সাথে একটা ছেলে কথা বলার চেষ্টা করছে, তখন সে ওদিকে চলে গিয়েছিল। আর মিশার পাঠানো বাচ্চা ছেলেটি ওখানে যেয়ে ফোনে কথা বলছে এমন কাউকে খুঁজে পেল না, তাই সে চলে আসছিল। এমন সময় দেখলো ওখানে এক লোক ফোনে কথা বলছে, তাই সে গিয়ে লোকটিকে ডেকে বলল, একটা আপু আপনাকে ওইখানে ডেকেছে কথা বলার জন্য। বলেই মিশার দিকে ইশারা করলো। মিশা তো ফুল হাতে নিয়ে রেডি হয়ে আছে, উল্টো দিক হয়ে যে কখন তনয় আসবে আর ও হঠাৎ করে সারপ্রাইজ দেবে ওকে। পায়ের আওয়াজ পেতেই মিশা ভাবলো তনয় এসেছে, তাই সে বলল, তুমি তো আমাকে না বলে চলে এসেছিলে, কিন্তু দেখো আমি তোমার পিছু পিছু চলে এসেছি। সারপ্রাইজ বেবি। বলেই সামনের দিকে ঘুরে তনয়কে গোলাপ দিতে যেয়ে দেখে একটা অন্য লোক। মিশার চক্ষু চড়ক গাছ হয়ে যায় এটা দেখে। লোকটা বলে, তুমি সত্যি আমার পিছু এখানে চলে এসেছো? তুমি কি আমাকে পছন্দ করো? মিশা চিল্লিয়ে উঠে বলে, ও আর ইউ, আপনি এখানে কেন? আমার তনয় বেবি কোথায়? কে তনয়? তুমি না আমাকে পছন্দ করো? আমাকে তো এই বাচ্চাটা বলেছে তুমি আমাকে ডেকেছো। চলো না আমরা বিয়ে করি, আমার তোমাকে ভালো লেগেছে। জাস্ট শাট আপ, চলে যান এখান থেকে। বলেই মিশা প্রচণ্ড রেগে লোকটার উপর চিল্লানো শুরু করলো। আর ওখান থেকে চলে গেল এই ভেবে যে আজকের দিনটাই খারাপ ওর জন্য, যা করতে যাচ্ছে তাই ফ্লপ হচ্ছে। তাই ও ঠিক করলো অনেক হয়েছে, কালকে সরাসরি নিজে গিয়ে কথা বলবে তনয়ের সাথে। রাতে তনয় রুমে এসে দেখে তানহা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। সে তানহার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কিছু হয়নি তো। তাহলে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছো কেন? ঠান্ডা লাগছিল একটু, আর কি তাই। কি বলো? বলেই তানহার কপালে হাত দিয়ে চেক করলো তনয়। জ্বর তো নেই, তাহলে ঠান্ডা লাগছে কেন? কিছু না, আপনি ঘুমাবেন না? দেরি আছে, তুমি ঘুমাও, আমার ল্যাপটপে একটু কাজ আছে। তারপর তানহা শুয়ে পড়ল আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। তনয় ল্যাপটপে কাজ শেষ করে এসে তানহার গায়ের কাঁথা সরে গিয়েছে, তাই ঠিক করে দিতে যেয়ে দেখে তানহার হাতে লাল লাল র্যাশ উঠেছে। তনয় অবাক হয়ে গেল। তানহার কাঁধ সরিয়ে দেখে অন্য হাতেও ওই রকমই র্যাশ। দু হাতের এই অবস্থা, আর তানহা ওকে সেটা বলেনি। তাই তনয়ের মেজাজ বেশ খারাপ হয়ে গেল। তাই তানহাকে ঘুম থেকে এক প্রকার টেনে তুলল সে। কি হয়েছে, ডাকছেন কেন? তোমার হাতে কি হয়েছে? এটা শুনে তানহার ঘুম উড়ে গেল। কই কিছু না তো। আমার রাগ বাড়িও না তানহা, হাতের অবস্থা হলে কিভাবে? আর তুমি আমাকে বলনি কেন? সরি, আসলে আমার চিংড়িতে অ্যালার্জি, তাই একটু র্যাশ উঠেছে। দুই হাতেই উঠেছে, আর তোমার কাছে একটু মনে হচ্ছে? সরি, সমস্যা নেই, আমি আগেও হয়েছি এমন, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আগে যদি এরকম হয়ে থাকে তাহলে তখন চিংড়ি খেলে কেন তুমি? ফেলে দিতে পারলে না? এবার তানহা কোনো উত্তর দিতে পারছে না। কিভাবে বলবে সে যে কেন সে ফেলে দিতে পারেনি ওই সময়। তানহাকে চুপ থাকতে দেখে তনয় ওর বাহু ধরে বলে, তুমি কেন বোঝো না? তুমি আমার দায়িত্ব, তুমি যতদিন আমার কাছে আছো তোমার খেয়াল রাখতে হবে আমার। তোমাকে এভাবে দেখলে আমার গিল্টি ফিল হয়, বলছো না তুমি?
তানহার চোখ দিয়ে এবার পানি পড়ল, কিন্তু সেটা তনয়ের ধমকে নয়, ওটা এখনও শুধু দায়িত্ব মনে করে। তাই তানহাকে কাঁদতে দেখে তনয় নিজের রাগকে কন্ট্রোল করে দরজা লক করে রেখে রুম থেকে বের হয়ে গেল। তানহা ভাবলো রাগ কমানোর জন্য বাইরে গিয়েছে, তাই সে বেডে বসে রইল চুপ করে। কিছু সময় পর তনয় রুমে আসে আর গ্লাসে পানি ঢেলে তানহার পাশে বসে। তানহা চুপচাপ ওর কাজ দেখছিল। তনয় বলে, এখন কি ওষুধ নিজে খাবে, না এটাও আমাকে খাইয়ে দিতে হবে? তানহা তাকিয়ে দেখে তনয়ের হাতে ঔষধ। সে ঔষধ নিতে গেল, তখন তনয় বলল, দেখো তানহা, এরপর থেকে কোনো সমস্যা হলে আমাকে বলো প্লিজ। আমরা তো বন্ধু, তাই না? তুমি আমাকে বলতে পারো যে কোনো কিছু। তানহাও মাথা নেড়ে ঔষধ খেয়ে নিল। পরের দিন বিকেলে হাঁটতে বের হওয়ার আগে তনয় বারান্দায় ফোনে কথা বলছিল। সে রুমে এসে দেখে তানহা লং স্কার্ট আর টপস পরে রেডি হয়ে আছে। তনয় ওর সামনে এসে ভ্রুকুচকে বলল, এত সেজেগুজে কোথায় যেতে চাচ্ছ তুমি? কোথায় মানে? নিচে যাবো না আমরা? কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো অনুষ্ঠানে যাচ্ছ। ঠিক ধরেছেন আপনি। মানে? আরে জানেন না, আজকে একটা কনসার্ট হবে ওখানে, সবাই রেডি হয়েই আসবে, চলুন তাড়াতাড়ি। বলেই তানহা দরজা খুলে যেতে নিতেই তনয় ওর হাত ধরে ভেতরে নিয়ে আসে আর দরজা লাগিয়ে দেয়। তানহা অবাক হয়ে যায় ওর এমন কাজে। সে বলে, কি হয়েছে আপনার? যাবে না নাকি আজকে? যাবো তো, দাঁড়াও 1 মিনিট। বলে সে ব্যাগ খুঁজতে শুরু করে। তানহা বোকার মতো চেয়ে চেয়ে দেখছে ওর কাজকর্ম। একটু পর তনয় বেগের চেন লাগিয়ে উঠে আসে আর তানহার গায়ে একটা স্কার্ফ পেঁচিয়ে দেয় ওনার মতো করে। তানহা অবাক হয়ে বলল, এটা এই ড্রেসের সাথে নয়, এটা কেন আনলেন? যতগুলো ছিল ব্যাগের ভেতর, তার মধ্যে এটাই ম্যাচিং লেগেছে আমার কাছে। বলেই খুলে রাখতে ধরল স্কার্ফটা। আর তনয় ওর হাত ধরে বলল, তো কি হয়েছে? এটার কোনো দরকার নেই। তুমি কি ঘুরতে বের হওয়ার আগে আমাকে রাগাতে চাচ্ছ? ভালো লাগছে তো তোমাকে দেখতে, দেখো। বলেই তানহাকে আয়নার সামনে নিয়ে গেল। তানহা কিছু বলবে তার আগে ওকে বলার সুযোগ না দিয়ে তনয় ওর হাত ধরে বের হয়ে গেল রুম থেকে। সন্ধ্যায় মুখরিত বিচের পরিবেশ, মানুষের কোলাহলে চারদিক পরিপূর্ণ। একটু পর গান বাজনা শুরু হবে। তানহা খুব এক্সাইটেড। এই প্রথম তনয়ের সাথে কোনো অনুষ্ঠান উপভোগ করবে সে। কিন্তু ওর মুডের উপর এক বালতি পানি ঢেলে দিয়ে ওখানে সামনে উপস্থিত হয় মিশা। তানহা ভাবল তনয়কে ওর থেকে দূরে রাখতে চেয়েছিল, কিন্তু মেয়েটা কালকের ঘটনার পরেও এখানে পড়ে আছে। মিশা বলে, সারপ্রাইজ তনয় বেবি। তানহার সামনে বেবি বলায় তনয় কেন জানি একটু ভালো লাগে না। তাই সে বলে, আবার বেবি? মনে করেছিলাম না এসব রাখতে, কিন্তু তুমি এখানে কিভাবে? তুমি যেখানে আমিও সেখানে, ভাবলাম তোমাকে একটু সারপ্রাইজ দিই। এদিকে তানহার তনয় আর মিশার এসব কথা শুনে একটু ভালো লাগছিল না। তাই সে চলে যেতে নিলে তনয় ওর হাত ধরে আটকায় আর বলে, কোথায় যাচ্ছ তুমি? আমার ভালো লাগছে না, আমি চলে যাব। তুমি না খুব এক্সাইটেড ছিলে এই অনুষ্ঠানের জন্য, কি হলো হঠাৎ? তানহা কিছু না বলেই তনয়ের হাত ছাড়িয়ে চলে গেল আর তনয় ওর পিছে গেল। মিশা ডাকলো তনয়কে, কিন্তু সে ওকে অপেক্ষা করতে বলে তানহার পেছনে গেল। কেন এলেন এখানে? যান, মিশাপুর অপেক্ষা করছে আপনার। তুমি চলে এলে কেন? হোয়াটস রং উইথ ইউ? আপনি জানেন না নাকি জেনেও না জানার ভান করছেন তনয়? তানহা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এবার সে বলবে তনয়কে, আমি আপনার সাথে বিয়ে করে আমি বাসায় এসেছি, ততদিন অ্যাটলিস্ট আমার সাথেই থাকুন। আমি ওইরকম না যে আপনি দুই নৌকায় পা দিয়ে চলবেন আর আমি সহ্য করে থাকবো চুপচাপ। কি বললে তুমি? আমি 2 নৌকায় পা দিয়ে চলি? তুমি জানো, তুমি আসার পর থেকে আমি মিশাকে যথাসম্ভব অ্যাভয়েড করেছি, আর তুমি আমাকে এসব বলছো? তাহলে মিশা আপু এখানে কেন? আপনি তাকে বলুন এই 6 মাস আপনার সাথে যোগাযোগ না রাখতে, নাহলে আমি আপনার সাথে থাকবো না। কিন্তু তানহা, আমি... ঠিক আছে না, শুনলেন আপনি? দরকার নেই। বলেই তানহা তাকিয়ে দেখে তনয় ওখান থেকে চলে গেল। তানহা এবার কান্নায় ভেঙে বলল ওর সব শেষ। তনয় যদি ওর একটু চিন্তা করতো তাহলে এখানে ওকে একা রেখে মিশার কাছে যেতে পারতো না। একটু দূরে হেঁটে বালুর মধ্যে বসে পড়ে সে। আর কিছুই ভালো লাগছে না তার। একটু পর দেখলো বিকেলের ওই ছেলেটা আবার এসেছে আর তানহাকে জিজ্ঞেস করছে সে একা বসে আছে কেন। তানহার এবার ভয় লাগলো, একা বসে আছে সে সন্ধ্যায়। এদিকে কেউ নেইও তেমন, সবাই কনসার্টের ওইদিকেই আছে। তানহা ভয়ে কোনো উত্তর দিল না। ছেলেটি তানহার পাশে বসতে যাবে এমন সময় কোথা থেকে তনয় চলে আসে। তানহাকে কোলে তুলে নিল আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই ওকে নিয়ে হেঁটে যেতে লাগলো। তানহাকে কোলে নিয়ে নিজের মতো হেঁটে যাচ্ছে তনয়। এদিকে তানহা ছটফট করছে নামার জন্য। ছাড়ুন আমাকে, যাবো না আমি আপনার সাথে। কি হলো, নামান।
তনয় এবার তানহাকে ফেলে দেওয়ার মতো করলে সে ভয়ে ওর শার্টের কলার আঁকড়ে ধরে, আর তনয় বাঁকা হেসে আবার হাঁটতে শুরু করে। যেখান থেকে ওরা চলে এসেছিল ওখানে এসে তনয় তানহাকে নামিয়ে দেয়, আর তানহা তাকিয়ে দেখে মিশা এখনো যায়নি। তা দেখে সে তনয়ের দিকে তাকায়, আর তনয় মিশাকে বলে, মিশা, তুমি এখনো যাওনি? আমি না তোমাকে যেতে বলেছিলাম। তনয় মিশাকে যেতে বলেছে শুনে তানহার মন খুশিতে ভরে উঠল। মিশা বলল,